15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত যা ঘটেছে বাংলাদেশে 1971 সালে সেই ভয়ঙ্কর পরিস্থিতিকেও মনে হয় হার মানিয়ে দিবে। এতটাই যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে যা কল্পনার বাইরে। 5 জুন 2024 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা বাতিল জারি ঘোষণা করেছিল সেই রায়কে অবৈধ ঘোষণা করে পুনরায় কোটা পদ্ধতি সরকারি চাকরির ক্ষেত্রে চালু করে, যার কারণে সাধারণ শিক্ষার্থীরা প্রথমে ছোট ছোট আন্দোলন করতেছিল কোটা সংস্কারের জন্য। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে এই বক্তব্য শোনার পর মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সাধারণ শিক্ষার্থীদের মনে আরো বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার কারণে সেই সময় প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে মুখে একটি স্লোগান ছিল, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আর এরই মধ্যে 15 জুলাই 2024 আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ। ছাত্রলীগের এই নির্মম ব্যবহারের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারী ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় আন্দোলনকারী ছাত্র ও ছাত্রীদের মারধরের পাশাপাশি গুলি পর্যন্ত করা হয়েছিল। আর শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর হামলা হয়েছিল এমনটা না, সমস্ত দেশে আন্দোলনকারী ছাত্রছাত্রীর উপর নির্মমভাবে হামলা হয়েছিল। এরপর আহত 91 জন শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিকেল 5:15টার দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মীরা হাতে লাঠি, রড, ইটপাটকেল নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে পড়ে। আর সেই সময় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ছিল আহত শিক্ষার্থীরা। সেই আহত শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে যারা কিনা শিক্ষার্থীদের সাহায্য করতেছিল তাদের উপরও নির্মমভাবে ছাত্রলীগের কর্মীরা হামলা কার্য চালায়, যার কারণে কিনা সাধারণ শিক্ষার্থীরা 16 জুলাই আরো প্রখরভাবে আন্দোলন করতে নামে সারা দেশের বিভিন্ন স্থানে। আর সেই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর হামলা করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ সরকার সমর্থকেরা। সেই নির্মম হামলাকাণ্ডে নিহত হন সারা দেশের 6 জন শিক্ষার্থী। রংপুরে কোটা আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের ছোড়া গুলিতে নিহত হন। এই নির্মম হত্যাকাণ্ডের পর সাধারণ শিক্ষার্থীরা সারা দেশে ঝাঁপিয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলনে। এই আন্দোলনের তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে এতটাই যে বেশি হয়ে গিয়েছিল, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মোবাইল নেটওয়ার্ক এমনকি ওয়াইফাই পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল সারা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য। আর সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগে উত্তপ্ত হয়ে গিয়েছিল সারা বাংলাদেশ। ঝরে গিয়েছিল এই কোটা সংস্কার আন্দোলনে তাজা তাজা 197টি প্রাণ। আজ কি কারণে সাধারণ শিক্ষার্থীরা এই কোটা সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে? আর বাংলাদেশের মধ্যে কি কোটা সংস্কার করাটা কি খুবই জরুরি? আর কবে থেকেই বা বাংলাদেশের মধ্যে কোটা চালু হয়েছে? আর কোটার ইতিহাসেই বা কি? আর এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের শুধুমাত্র কি একটি দাবি ছিল, কোটা সংস্কার, নাকি আরো অন্য কিছু দাবি ছিল? আর এই আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যা যা ঘটেছে তা কি আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রাপ্য ছিল? সময়টা ছিল 1947 সাল, যখন কিনা ভারত ভাগ হয়ে পাকিস্তান নামের একটি দেশের সৃষ্টি হয়। আর সেই পাকিস্তান দেশেরই দুটি অংশ ছিল, একটি ছিল পূর্ব পাকিস্তান আর একটি ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষেরা উর্দুতে কথা বলতো আর পূর্ব পাকিস্তানের মানুষেরা বাংলা ভাষায় কথা বলতো। সে সময় পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী সরকার পূর্ব পাকিস্তানের মানুষদের অনেক দিক দিয়ে বঞ্চিত করার পাশাপাশি পূর্ব পাকিস্তানি বাঙালিদের মাতৃভাষা কেড়ে নিয়ে উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার ঘোষণা করে দিয়েছিল, যার কারণে 21 ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য বিক্ষোভ মিছিল তৈরি করে। আর এই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের খুবই নির্মমভাবে পুলিশ গুলি করে, যাতে কিনা সেই সময় সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ আরো অনেক ছাত্র মারা গিয়েছিল। আর এই ভাষা আন্দোলন থেকে পূর্ব পাকিস্তানিদের মনে জেগে ওঠে স্বাধীন দেশ গড়ার। এরপর 7 মার্চ 1971 সালে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটিমাত্র ভাষণে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। এর ঠিক 18 দিন পর 25 মার্চ 1971 সালে গভীর রাতে নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীরা। আর সেই হানাদার বাহিনীদের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য বাঙালি সাধারণ মানুষেরা মুক্তিপোষ তৈরি করে। দীর্ঘ টানা 9টা মাস পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে। আর দেশকে স্বাধীন করার পর দেশের নাম দিয়ে দেয় বাংলাদেশ। এরপর 5 সেপ্টেম্বর 1972 সালে তখনকার তৎকালীন বাংলাদেশ সরকার একটি কোটা বন্টনের নির্বাহী আদেশ জারি করে। আইনটি ছিল এটাই, প্রথম শ্রেণী সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে 20% মেধা এবং বাকি 80% জেলা কোটা রাখা হয়। এই 80% জেলা কোটার মধ্য থেকেই 30% মুক্তিযোদ্ধা কোটা এবং 10% কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। তখনকার দেশের পরিস্থিতি হিসাবে এই কোটা চালু করাটা বাংলাদেশ সরকারের জন্য একটি ভালো পদক্ষেপ ছিল, কেননা সেই সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিল কৃষক, শ্রমিক, দিনমজুর এবং তাঁতি। এরা কিন্তু সেই সময় সমাজের পিছিয়ে পড়া মানুষ ছিল। সেই কারণে যখন দেশ স্বাধীন হলো তখন মুক্তিযোদ্ধাদের সাহায্য করার চিন্তায় মুক্তিযোদ্ধা কোটা চালু করা হয়েছিল। কিন্তু
কিন্তু এর ঠিক 4 বছর পর 1976 সালে প্রথমবারের মতো কোটা সংস্কার করা হয়। এতে মোট কোটা 40% মেধা, 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি 10% কেবলই জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয় কোটা। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে আরো 6 বার কোটা সংস্কার করা হয়। এর মধ্যে 1997 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হয় মুক্তিযোদ্ধা কোটায়। তারপর ঠিক আবারও 2011 সালে মুক্তিযোদ্ধাদের নাতি এবং নাতনিদেরও 30% মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয়, যার কারণে সময়ের সঙ্গে সঙ্গে দেশের মধ্যে মেধাবী বেকারদের সংখ্যা অসংখ্য পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটি নিয়ে বরাবরই অসন্তুষ্ট ছিল সাধারণ শিক্ষার্থীরা। কেননা মুক্তিযোদ্ধাদের পর মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা পাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা 30% মুক্তিযোদ্ধা কোটা পাওয়ার কারণে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে অনেক দিক দিয়ে পিছিয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবার কোটা আন্দোলন হয়, তবে তা ছিল খুবই সীমিত আকারের। কিন্তু 2018 সালের কোটা আন্দোলন প্রথমবারের মতো বড় আকারের রূপ নেয়। তবে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সেই সময় 5 দফা দাবি ছিল। 1 নম্বর, সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান কোটা 56% থেকে 10% করা। 2 নম্বর, কোটা যোগ্য প্রাপ্তি না পাওয়া গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া। 3 নম্বর, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ। 4 নম্বর, কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না রাখা। 5 নম্বর, সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় একাধিক কোটার সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ। সেই সময় আন্দোলনের তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা 4 অক্টোবর 2018 সালে সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণী চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা পুরোপুরিভাবে বাতিল করে দেয়, যেটা এক কথায় বোঝায় আপনার কোনো আঙ্গুলের মধ্যে ইনফেকশন হলে পুরো হাতটা কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া। পুরোপুরিভাবে কোটা বন্ধ করে দেওয়ার কারণে নারী, প্রতিবন্ধী, এমনকি ক্ষুদ্র নৃগোষ্ঠী এইসব পিছিয়ে পড়া মানুষেরা সরকারি চাকরির ক্ষেত্রে অনেক দিক দিয়ে বঞ্চিত হয়ে যায়। কোটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সমাজের মধ্যে যেই সব মানুষ পিছিয়ে পড়েছে তাদের জন্য। আর প্রত্যেকটা দেশের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সাহায্য করা। যার কারণে 2018 সালে পুরোপুরিভাবে কোটা সিস্টেম বন্ধ করে দেওয়ার কারণে আমাদের দেশে পিছিয়ে পড়া নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এমনকি প্রতিবন্ধীরাও হাইকোর্টের মধ্যে মামলা করে। এর সঙ্গে সঙ্গে কয়েকজন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও হাইকোর্টের মধ্যে মামলা করে মুক্তিযোদ্ধা কোটা পুনরায় ফিরে পাওয়ার জন্য। এরপর ঠিক 5 জুন 2024 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জানায় 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা সিস্টেম পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়েছিল সেই রায় আসলেই নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, এমনকি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য একটি অনৈতিক একটি রায়। যার কারণে ঠিক আবারও সরকারি চাকরির ক্ষেত্রে পুনরায় সেই কোটা সিস্টেম চালু করা হয়। পুনরায় সেই কোটা সিস্টেম চালু করার কারণে আবারও সেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। আন্দোলনকৃত সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল এটাই, মুক্তিযোদ্ধা কোটা 30% থেকে নেমে 5% করে সংস্কার করা। কিন্তু সেই আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটিমাত্র বক্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটিমাত্র বক্তব্যেই আন্দোলনকারী শিক্ষার্থীদের পুরোপুরি মন ভেঙে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু কখনোই এইরকম বক্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করেনি। যার কারণে এই বক্তব্যের পরে পরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন প্রচন্ড পরিমাণ তীব্রতা আকার ধারণ করে। আর সে সময় সাধারণ শিক্ষার্থীদের মুখে একটাই স্লোগান ছিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যার কারণে পুরোপুরিভাবে আন্দোলন ভিন্ন দিকে ঘুরে যায়। এর মধ্যে ছাত্রলীগ সেই আন্দোলনকারী ছাত্রদের উপর আক্রমণ চালায়, তার সঙ্গে সঙ্গে পুলিশ ছাত্রদের উপর গুলি করতে থাকে। একটি সময় ছাত্ররা রাগান্বিত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেয়। এমনকি পুলিশের সঙ্গে ছাত্ররা আক্রমণে জড়িয়ে পড়ে। সৃষ্টি হয়ে যায় সমগ্র বাংলাদেশে পুরোপুরি একটি ভয়ঙ্কর অবস্থা। এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। তার সঙ্গে সঙ্গে পুরোপুরি নেটওয়ার্কে বিচ্ছিন্ন করে দেওয়া হয় সমগ্র বাংলাদেশকে। আর অগ্নিকাণ্ড থেকে শুরু করে ভাঙচুর, লুটপাট, মানুষের প্রাণ নেওয়ার মতন ভয়ঙ্কর একটি পরিস্থিতি চলে। যার কারণে কিনা এই আন্দোলনে তাজা 197টি প্রাণ চলে যায়। আর এই একটি আন্দোলনের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অনেকটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ধারণা করা যায় যে করোনা কালেও যতটা পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়নি সারা বাংলাদেশে, তার থেকেও অনেকটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনে। দেশের এরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখে 21 জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট 5 জুন 2024 সালে হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। দেশের পরিস্থিতি এতটাই যে ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, যার কারণে দেশের পরিস্থিতি ঠিক করার জন্য সমগ্র বাংলাদেশে সেনাবাহিনী নেমে পড়ে। তো বন্ধুরা, দেশের এরকম ভয়ঙ্কর পরিস্থিতি কি সাধারণ শিক্ষার্থীরাই তৈরি করেছে, নাকি কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদেরকে সামনে রেখে পেছন দিক দিয়ে অন্য কোনো সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের সুবিধা কাজে লাগাইতেছে? আপনাদের মূল্যবান মন্তব্য সবাই কমেন্টে জানিয়ে দেবেন।